আধা ঘন্টা হয়ে গেছে, পাত্রপক্ষ এসেছে, কিন্তু নদী বাহিরে বেরোচ্ছে না। হাসান চৌধুরী আঞ্জুমানকে তাড়া দিয়ে বলল, কি গো, আর কতক্ষণ? এবার নদীকে নিয়ে এসো, ওনারা অপেক্ষা করছে তো। আঞ্জুমান মুচকি হেসে বলল, সায়রা গেছে নদীকে আনতে, এক্ষুনি চলে আসবে ওরা, আপনারা মিষ্টিমুখ করুন না। রাশেদা বেগম বিনয়ের সাথে হেসে বললেন, আগে মেয়ে আসুক, মেয়ের সাথে গল্প করি, তারপর না হয় মিষ্টি খাবো। নদীর জিদ ধরে রুমে বসে আছে, কিছুতেই পাত্রপক্ষের সামনে সে আসবে না। সায়রা হাজার বোঝানোর পরেও নদী রাজি হচ্ছে না, কেঁদে কুটে একসার হচ্ছে। সায়রা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ মা, নিজের চাচ্চ সম্মানের কথা ভেবে হলেও চল, দেখতে এলে বিয়ে হয়ে যায় নাকি? তুই ওখানে যাবি, দুটো কথা বলবি আর চলে আসবি। চল লক্ষ্মী সোনা মা আমার, তুই এরকম করলেই তোর বাবা কিন্তু খুব রেগে যাবে আমার উপর। নদী নিজের বাবার রাগ জানে, বাধ্য হয়ে চোখ মুছে নিল, মাথায় ওড়না জড়িয়ে মায়ের পেছন পেছন গেল। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের দিকে যতই এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আগুনের ফুলিঙ্গ থেকে স্পর্শ করছে। মুখে সামান্য মেকআপের ফলে লিপস্টিক কিংবা কাজল কোনো রকমের সাজসজ্জা নেই। নদীর একেবারে সাদামাটা। তুমুল থেকে দেখলে নদী আসছে। তার চোখ স্থির হয়ে গেল নদীর উপরে। লাল চুড়িদার পরে মাথায় ঘোমটা টেনে গুটিসুটি পায়ে এগিয়ে আসছে এক শান্ত রমণী। তুমুলের চোখ জড়িয়ে যায়। আঞ্জুমান এগিয়ে গিয়ে নদীর বাহু ধরে এনে সোফায় তুমুলের মুখোমুখি বসালো। রাশেদা বেগম সশব্দে উচ্চারণ করলো, মাশাল্লাহ। হাসান চৌধুরী হেসে বললেন, এই হচ্ছে আমাদের মেয়ে নদী, এবার অনার্সে দ্বিতীয় বর্ষে পড়ছে। আপনাদের কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারেন। রাশেদা বেগম হেসে অনুনয় করে বললেন, আপনাদের পরিবারের আদর্শ নিয়ে আমাদের প্রশ্ন করার কি সাধ্য আছে মিনিস্টার সাহেব? ওসব বলে আর লজ্জা দেবেন না। মেয়ে মাশাল্লাহ খুবই পছন্দ হয়েছে আমাদের। এবার ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করলেই আমরা এগোতে পারি। হাসান চৌধুরীর সম্মতি দিয়ে বললেন, সে তো অবশ্যই। রাশেদা বেগম হাবিব চৌধুরীর উদ্দেশ্যে বললেন, ভাই সাহেব, আপনার কোনো প্রশ্ন থাকলে ছেলেকে করতে পারেন। হাবিব চৌধুরী সৌজন্যমূলক হাসি দিল। ভাইজানের মতামতের সাথে আমার কোনো প্রশ্ন নেই, ভাইজান যা বলবে তাই হবে। হাসান চৌধুরী বললেন, আপনার ছেলের বিষয়ে আমরা যথেষ্ট খোঁজখবর নিয়েছি। মার্শাল্লাহ সব জায়গায় ছেলের প্রশংসা পেয়েছি। তাছাড়াও তার ব্যবহার, শিক্ষা দীক্ষা আমাদের খুব ভালো লেগেছে। রাশেদা বেগম তুমুলের উদ্দেশ্যে বলল, বাবা, তোর কিছু বলার আছে? তুমুল মুচকি হেসে না সূচক মাথা নাড়ল। চৌধুরী হেসে বলল, তাহলে কথাই গুনো যাক। রাশেদা বেগম বললেন, নদী মায়ের মতামত তো জানা প্রয়োজন, ওর মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। নদী মাথা নিচু করে বসে আছে, একবারও পাত্রপক্ষের দিকে তাকায়নি। যার সাথে বিয়ে ঠিক হতে চলেছে সে তার সামনে বসে আছে, তবুও নদী একবারও তাকিয়েও দেখেনি। হাসান চৌধুরী নদীর উদ্দেশ্যে বললেন, তুমি কিছু বলবে না মামুনি? বলা থাকলে নির্ভয়ে বলতে পারো। সবাই নদীর মতামত দেওয়ার অপেক্ষায় বসে আছে, কিন্তু নদী কোনো সাড়া শব্দ করছে না। তুমুল একটু কপাল কুঁচকাল। তুমুলের ছোট কাকি ইরানি রাশেদা বেগমের উদ্দেশ্যে বলল, ভাবি, আমার মনে হয় তুমুল আর নদী মামুনিকে আলাদা কথা বলতে দেওয়া উচিত। কথাটা কর্ণপাত হতেই নদী চমকে উঠল, স্যাত করে উঠল তার বুকের ভিতরটা। চৌধুরীও সম্মতি জানিয়ে বললেন, কথাটা মন্দ বলেননি, ওদের একবার নিজেদের মধ্যে কথা বলে নেওয়া উচিত, কারণ সংসারটা তো ওরাই করবে। দুজনের নতুন জীবন শুরু হতে চলেছে, কোনো ব্যক্তিগত কথা থাকলে ওরা একে অপরকে বলে নেওয়াই ভালো বিয়ের আগে। আঞ্জুমান নদীর উদ্দেশ্যে বলল, নদী, তুমি ওকে নিয়ে ছাদে যাও, তোমরা কথা বলে এসো। নদী যেন আরও পাথর হয়ে গেল, টলমলো চোখে একবার সাইফের দিকে তাকালো। সাইফ চোখের ইশারায় নদীকে আশ্বস্ত করল, কিচ্ছু হবে না, যা। নদী উঠে আস্তে করে হাঁটা শুরু করলো। তুমুলও উঠে নদীর পেছন পেছন গেল। নদী ছাদে উঠে জড়সড় হয়ে দাঁড়ালো, যেন সাথে কোনো বাঘ ভাল্লুক নিয়ে এসেছে। তুমুল ছাদে উঠে দুই হাত ছাড়িয়ে শরীর টান টান করল। ছাদের চারপাশে নানান রকমের ফুলের গাছ। তুমুল হেসে উৎফুল্ল গলায় বলল, গাছগুলো কি আপনি লাগিয়েছেন? বাহ, খুব সুন্দর তো আপনার রুচিবোধ, মাইন্ড ব্লোয়িং, আই অ্যাম ইমপ্রেসড। নদী আর চোখে একবার তাকিয়ে দেখল ছেলেটার কাণ্ড। তুমুল বেগুনি রঙের একটা ফুলে হাত দিয়ে বলল, এটা কি ফুল? নদী শান্ত গলায় ছোট্ট করে উত্তর দিল, চন্দ্রমল্লিকা। তুমুল চট করে পিছনে ঘুরল, মুচকি হেসে গাঢ় চুলকে বলল, যাক, এতক্ষণ পর আপনার মুখের একটা কথা অন্তত শুনলাম। তুমুল চন্দ্রমল্লিকা ফুল গাছের দিকে এগিয়ে গেল। টবে লাগানো একটা গাছ, তাতে 15-16টা ফুল আর 5-7টা কলি।
একটা সুন্দর দেখে ফুল ছিঁড়ল। নদী পিছন ঘুরে আছে। নদীর পিছনে দাঁড়িয়ে বলল, এদিকে একটু ঘোরা যাবে? নদী ঘুরতেই চন্দ্রমল্লিকা ফুলটা গুজে দিল নদীর কানের পাশে। তুমুলের আসমকা এমন কাণ্ডে নদী ভরকে যায়। কপাল কুঁচকে চোখ গোল করে তাকিয়ে রইল তুমুলের দিকে। এ প্রথম তাকিয়ে দেখল তুমুলকে। ছিপছিপে ফর্সা গড়ন, ঠোঁট দুটো টকটকে লাল, তাতে মনোমুগ্ধকর হাসি, দুই পাশে দুটো বাঁকা দাঁত। কি যেন বলে ওই গজদন্ত। এইরকম দাঁতের মানুষকে হাসলে খুবই সুন্দর দেখায়। চোখের মণি দুটো বাদামি, চুলগুলো একটু বড়ই, তবে খুব সিল্কি। চাঁদের বাতাসে উড়ে উড়ে বারবার চোখে কপালে আসছে। নদীর তুলনায় বেশ লম্বা, শক্তপোক্ত পেটানো শরীর। কালো রঙের একটা পাঞ্জাবি পরেছে, হাতা কনুই অবধি গোটানো। নদী তুমুলের চোখের দিকে তাকাতেই তুমুল ভ্রু নাচালো। নদীর সাথে সাথে চোখ নামিয়ে নিল। তুমুল বুকে হাত গুজে চোখ ছোট ছোট করে বলল, এবার বলুন তো মিস নদী, আপনি কি আমাকে বিয়ে করতে চান? মানে বলতে চাইছি, আমাকে কি পছন্দ হয়েছে? আসলে আমি ছোটবেলায় আরও ফর্সা ছিলাম তো, বড় হওয়ার পর রোদে পুড়ে কালো হয়ে গেছি। নদী মনে মনে বলল, ফর্সা মানুষের যত ঢং, উনি নাকি কালো। উনি কালো হলে আমি কি? নদী মাথা নিচু করে জবাব দিল, পরিবারের পছন্দই আমার পছন্দ। তুমুল মুচকি হেসে বলল, আপনার জন্য খেজুরের রস নিয়ে এসেছি। এই শীতের মধ্যে ভোরবেলা বাইক চালিয়ে অনেক দূর থেকে এনেছি, খেয়ে দেখবেন। এই বছর শীতে শুনলাম খেজুরের রস খাননি। নদী আবার বড় বড় চোখ করে তুমুলের দিকে তাকালো। নদী যে অনেকদিন ধরে খেজুরের রস খেতে চেয়েছিল, তা উনি কি করে জানলো? নদী বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন? আপনি তো ফেসবুকে পোস্ট করেছেন সেদিন যে এই বছর খেজুরের রস খাননি, খেতে ইচ্ছে হয়েছে খুব। আপনার কাছে আমার ফেসবুক আইডিও আছে? তুমুল মুগ্ধ নয়নে তাকিয়ে মুখে হাসি দেখে বলল, আপনার পছন্দ অপছন্দের সব লিস্ট আমার কাছে আছে। নদী আবার আশ্চর্যের সর্বোচ্চ স্তরে। নদীর সম্পর্কে এই লোকটা এত কিছু জানে। নদী অবাক হয়ে বলল, আর কি কি জানেন? তুমুল ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বলল, অত কিছু এখন বলতে গেলে সবাই আমাদের খুঁজতে ছাদে চলে আসবে। নদীর হুট করে খেয়াল হলো তারা অনেকক্ষণ হয়ে এসেছে ছাদে। তুমুল সামনের দিকে হাত দেখিয়ে বলল, তাহলে চলুন যাওয়া যাক। নদী হাঁটা শুরু করতেই আবার পিছন থেকে ডাকলো, এই 1 মিনিট। নদীর পা থামল, পিছনে ঘুরল। তুমুল নদীর কানের পাশ থেকে ফুলটা খুলে হাতে দিয়ে বলল, এমনিতে আপনাকে ফুলটাতে খুব সুন্দর লাগছিল, কিন্তু এভাবে নিচে গেলে সবাই ভাববে আমরা এতক্ষণ ছাদে প্রেম করছিলাম। নদী আবার সত্যি লজ্জা পেল। তার খেয়ালই নেই যে তার কানে ফুল গোজা। তোমার মুচকি হেসে বলল, যাওয়া যাক। নদী হাঁটা শুরু করলো। মূল্য পেছন পেছন চলে এলো। নদী নিচে নামতেই অদিতি এলো রান্নাঘর থেকে। হাসান চৌধুরী পাত্রপক্ষ সকলের উদ্দেশ্যে বললেন, পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আমাদের একমাত্র ছেলের বউ অদিতি চৌধুরী, আমাদের বৌমা। নিচের নামের পাশে চৌধুরী খেতাব পেয়ে অদিতি এক দৃষ্টিতে তাকিয়ে রইল হাসান চৌধুরীর দিকে। তুমুলের বাড়ির লোকের উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। রাশেদা বেগম সালাম নিয়ে বললেন, মাশাল্লাহ, আপনাদের বৌমা তো একদম চাঁদের টুকরো। এত সুন্দর বউ কোথা থেকে এনেছেন ভাই সাহেব? নিশি সাইফের দিকে তাকিয়ে বলল, ইনি আবার বিয়ে করেছেন? ভাবলাম পটাবো, দূর, ভালো লাগে না। এরই মধ্যে নদী আর তুমুল এলো ছাদ থেকে। তোমরা এসে আগের জায়গায় বসলো। নদী দাঁড়ালো অদিতির পাশে। রাশেদা বেগম নদীকে ডেকে নিজের পাশে বসতে বলল। হাসান চৌধুরীর উদ্দেশ্যে বলল, ভাই সাহেব, আপনি সম্মতি দিলে আমরা এঙ্গেজমেন্টের দিন তারিখটা ঠিক করি? নিশ্চয়ই। এই মাসে 10 তারিখে তাদের এঙ্গেজমেন্টের দিন ফাঁকা করা হলো। তার 1 সপ্তাহ পরে বিয়ে। সকলে মিষ্টি মুখ করল। রাশেদা বেগম নদীকে মিষ্টি খাইয়ে দিল। কথাবার্তা শেষ করে সকলে উঠল। নদীর মুখ দেখে রাশেদা বেগম নিজের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নদীর গলায় পরিয়ে দিল। অত বড় বাড়ির মেয়ে হাতে টাকা দিলে কি নাকি মনে করে? মুখ দেখে তো কিছু দেওয়ার নিয়ম আছে। তুমুল যাওয়ার সময় আরও একবার নদীর দিকে তাকালো। নদী তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তোমার চোখ ইশারা দিয়ে বোঝালো আসছি। কিছু বলল না, চোখ নামিয়ে নিল। সাইফ আর হাবিব চৌধুরীর সকলকে এগিয়ে দিয়ে আসলো। আঞ্জুমান ও সায়রা দুজনেই খুব খুশি। পাত্র তাদের খুবই পছন্দ হয়েছে। হাসান চৌধুরী তাদের বাড়ি এবং পরিবার সম্পর্কে খোঁজ নিয়েছেন। খুবই ভালো পরিবার। নদী সে বাড়িতে সুখেই থাকবে। নদীর রুমে গিয়ে পোশাক পাল্টে 1 সেট সুতির 3 পিস পরে নিল। খাটের উপর বসে বসে ভাবছে, ওই লোকটা আমার ব্যাপারে এত কিছু কি করে জানে? তাহলে কি আগে থেকে আমাকে ফলো করছিল? আর মাত্র 4 দিন পরেই তার এঙ্গেজমেন্ট, তার 1 সপ্তাহ পরে বিয়ে।
ভাবতেই নদীর গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপরে সাহেব বাড়ির থেকে কত দূরে চলে যেতে হবে তাকে। এখন অন্তত চোখের দেখাটুকু দেখতে পাই, সেইটুকু খোয়াতেও বসেছে নদী। তার ভাবনার মধ্যে সায়রা এলো, হাতে পাকা খেজুরের রস। রসের গ্লাসটা নদীর সামনে ধরে বলল, এই নে, কবে থেকে রস খেতে চাইছিলি? নদী গ্লাসটা হাতে নিল। সায়রা বসলো নদীর পাশে। বললাম না ছেলেটা খুব ভালো। নদী কিচ্ছু বলল না, অল্প অল্প করে রসটা খেলো। খাওয়া হয়ে গেলে সায়রা গ্লাসটা নিয়ে চলে যায়। নদীর হুট করে মনে পড়ল দিঘির কথা। কাল বোনটাকে মারার পর খুব কষ্ট পেয়েছে মনে মনে। দিঘি সেই যে রাগ করে বসে আছে, তারপর থেকে এখনো পর্যন্ত একবারও নদীর সামনে আসেনি। নদী উঠে দিঘির ঘরের সামনে গেল। দরজা ভিতর থেকে বন্ধ। নদী দরজায় টোকা দিতে দিতে ভিতর থেকে দিঘি বলল, বিরক্ত করো না তো মা, আমি এখন কিচ্ছু খাবো না, আমার ভালো লাগছে না। নদী শান্ত গলায় বলল, আমি দিঘি, দরজাটা খোল। মিনিট দুয়েক পর দিঘি দরজা খুলল। দরজা খুলে দিয়ে ভিতরে চলে গেল আবার। নদীর পিছন পিছন গেল। কেন এসেছ? সরি বোন, কাল আমার মনটা একদমই ভালো ছিল না, হুট করে রাগ উঠে গেছিল। দিঘি রেগে বলল, ঠিক আছে এখন যাও। নদী দিঘির সামনে দাঁড়িয়ে বলল, কথা বলবি না আমার সাথে? আচ্ছা নাই বললি, আর মাত্র 10-12টা দিনই তো, তারপরে তো আমি চলে যাব, আর তো থাকবো না তোদের চোখের সামনে। দিঘির চোখ পানিতে ভরে গেল। সে জানতো আজ আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে। বোনের উপর রাগ করে ঘর থেকে বের হয়নি, তার মানে দিন তারিখও ঠিক হয়ে গেছে। আপু কি সত্যি চলে যাবে? দিঘি হুট করে নদীকে জড়িয়ে ধরল, হাউমাউ করে কান্না শুরু করলো। আপু, তুই চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? আমার খুব কষ্ট হবে আপু, তোকে খুব মনে পড়বে, আমি তোকে খুব মিস করব। নদী বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কেন, এখন তো নতুন ভাবি আছে, ওর সাথে বোনের মতো থাকবি। দিঘি কাঁদতে কাঁদতে বলল, ভাবি কি আর বোনের মতো হয়? দিঘি নদীকে বোঝাতে বলল, খাওয়ালেই হয়, অদিতি খুব ভালো মানুষ, ওর সাথে মিলেমিশে চলবি, দেখবি ও তোকে আমার মতো করে ভালোবাসবে। দিঘি বোনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, সে না হয় হবে, কিন্তু তোকে পাবো কোথায়? নদী হেসে বলল, আমি মরে গেলে কি করবি? দিঘি আরও জোরে কেঁদে দিয়ে বলল, ও কথা মুখেও আনবি না আপু। আচ্ছা বাবা ঠিক আছে, আবার কান্না থামা। নদী নিজের ঘরে চলে এলো। এই শীতের মধ্যে টাইলসের ওপর বসে পড়ল। এক যন্ত্রণার উপর আরেক যন্ত্রণা, এই যেন কাটা গায়ে নুনের ছিটা। প্রথমে যাকে ভালোবাসত সে অন্য মেয়েকে বিয়ে করলো, এখন আবার তার বিয়ে হচ্ছে আর একজনের সাথে। সাহেবকে হারানোর ক্ষত এখনও সেরে উঠতে পারেনি, তারই মধ্যে তার বিয়ে দিয়ে যেন সে ক্ষতকে নুনের ছিটে লাগানো হচ্ছে। সে মরে গেলে অন্য কারো সংসার করতে পারবে না, কিন্তু বাবা কাকা সম্মানের কথা ভেবে কিছুটি বলতে পারল না মুখে। আগুন আগুন, চারদিকে আগুন আগুন চিৎকারে ভরে উঠছে গ্রামের পরিবেশ। এই মাঝরাতে হঠাৎ করে গ্রামের ভিতরে কারো বাড়িতে আগুন লাগা মোটেও স্বাভাবিক নয়। এই গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, এত ভয়াবহ আগুন লাগার কিসের থেকে? গ্রামের মানুষ বালতি কলসি ভরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। এত আগুন দমকল ছাড়া নিবানো সম্ভব না, কিন্তু বাড়ির ভিতর থেকে কারো চিৎকারের শব্দ আসছে না। তাহলে কি বাড়িতে লোক ছিল না, নাকি তারা এতক্ষণে পুড়ে মরে গেছে? এদিকে গ্রামের সব মানুষ আগুন নেভাতে ব্যস্ত। ওইদিকে তুজা অদিতির সৎ বাবা এবং তার নতুন কম বয়সী স্ত্রীকে গলায় ছাপাতি ধরে কপালে বন্দুকের নল ঠেকিয়ে বাইকে করে নিয়ে যাচ্ছে। বলসহ বাইক নিয়ে সোজা রওনা হলো ফরেস্ট হাউসের দিকে। আজ শুক্রবার, সারাদিন সাহেবকে কল করেছে সুফিয়ান। আজ সুফিয়ানের বাড়িতে গিয়ে সাহেবের বিয়ে করার কথা, কিন্তু সারাদিন ফোনেই পায়নি সাহেবকে। উপায় না পেয়ে সাহেবের বাড়িতে আসে সুফিয়ান। সামিলি তখন চৌধুরী বাড়ির গেটের সামনে নেচে নেচে রিলস বানাচ্ছে। সুফিয়ান একগাল হেসে বলল, তোমার আর আমার মধ্যে কানেকশানটা কি বলো তো সামিলি ভাবি? ওমা, সে কি? যখনই আমি এদিকে আসি তোমার সাথেই দেখা হয়। সামিলি দুষ্ট হাসি দিয়ে বলল, আমি জিনিসটা এরকমই। তা কোথায় গেছিলেন সাহেব? সেদিন দেখলাম এক মেয়ের সাথে, গার্লফ্রেন্ড নাকি? সুফিয়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এখন আর নেই, চলে গেছে। সামিলি মোবাইলের স্ক্রিনে নিজেকে দেখতে দেখতে বলল, তার উঠছিল যৌবনের জ্বালা, আর তুমি দিছ ভালোবাসা, ছেড়ে তো যাবেই। সুফিয়ান হু হু করেই হেসে উঠল সামিলির কথায়। হঠাৎ করে সুফিয়ানের চোখ যায় চৌধুরী বাড়ির পেছনের গেটের দিকে। 7-8 জন মুখোশ পরা লোক কাপড়ের বস্তায় মুড়িয়ে কোনো মানুষকে গাড়িতে উঠাচ্ছে টেনে হিঁচড়ে। দেখে যা বোঝা গেল কোনো মেয়ে হবে। সুফিয়ান তাড়াতাড়ি সেদিকে ছুটে যায়। ততক্ষণে মুখোশধারীরা গাড়ি ছেড়ে দিয়েছে।
সুফিয়ান দৌড়ে বাড়ির ভিতরে গেল। হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকতেই দেখল ড্রয়িং রুমে সবাই জড়ো হয়ে আছে। হাসান চৌধুরী একগাল হেসে বলল, কি ব্যাপার সুফিয়ান, এত হাঁপাচ্ছ কেন? সুফিয়ান কোনো দিকে না তাকিয়ে বলল, সাই পাই তো আমার সাথে একটু, খুব জরুরি কথা আছে ভাই। অদিতির দিকে সুফিয়ানের চোখ পড়তেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, অদিতি ঠিক আছে। সাইফ এগিয়ে আসলে বলল, আচ্ছা সমস্যা নেই, পরে বলবো নে। আঞ্জুমান চৌধুরী সুফিয়ানের উদ্দেশ্যে বলল, বাবা মিষ্টিমুখ করো এসে। সুফিয়ান হেসে সেদিকে এগিয়ে গেল। হঠাৎ মিষ্টিমুখ? হাসান চৌধুরী আঞ্জুমান বেগমকে বলল, ওকে দুটো মিষ্টি খাইয়ে দাও, বন্ধুর বিয়েরও তো একটা পাওনা আছে। সুফিয়ান বড় বড় চোখ করে তাকালো সাইফের দিকে। হাসান চৌধুরী বলল, কি ভেবেছিলে দুই বন্ধু মিলে প্ল্যান করে আমাদের ছেড়ে একা একাই বিয়ে করে নেবে? তা আমি হতে দেইনি। সুফিয়ান একটা মিষ্টি মুখে দিয়ে সাহেবকে জড়িয়ে ধরে বলল, কংগ্রেচুলেশনস ভাই, ভাবি কংগ্রেচুলেশনস। অদিতি মুচকি হাসল। আঞ্জুমান বেগম কাঁটা চামচের মাথায় আরেকটা মিষ্টি সুফিয়ানের মুখের কাছে ধরল। সুফিয়ান আগের মিষ্টি খাওয়া শেষ করে বলল, এটা আবার কিসের জন্য? সাইফ এসে বলল, আরে নদীর বিয়ে ঠিক করলাম তো আজ, 10 তারিখে এঙ্গেজমেন্ট। সুফিয়ানের মিষ্টি গলায় আটকে গেল। মিষ্টি মুখ নিয়েই হাঁ করে তাকিয়ে রইল সাইফের দিকে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। মুখের হাসি খুশি রংটা মুহূর্তে বদলে গেল বিষণ্ণতায়। টলমলো চোখে চারদিকে তাকালো। নদীর বিয়ে? বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। এটা কি বলছে ওরা? আঞ্জুমান সুফিয়ানকে পানি এগিয়ে দিল। ডক করে এক গ্লাস পানি খেয়ে নিল সুফিয়ান। সাহেবকে বলল, সব কি একদম ফাঁকাফোক্ত হয়ে গেছে নাকি? হাসান চৌধুরী বলল, হ্যাঁ সব একদম ঠিকঠাক। শোনো, এই বিয়ে সব দায়িত্ব কিন্তু তোমাদের। সাহেবের সাথে তোমাকেও সবটা করতে হবে। 10 তারিখে এঙ্গেজমেন্ট ঢাকার সবচেয়ে নামকরা বড় এবং ভালো কমিউনিটি সেন্টারে বুকিং করো। আমাদের বড় মেয়ের বিয়ে বলে কথা। সুফিয়ানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তার চারদিকে যেন থমকে গেছে। তার পুরুষালী অক্ষি জগলে বিন্দু বিন্দু পানি জমল। সবার থেকে আড়াল করতে দ্রুত স্থান ত্যাগ করল সুফিয়ান। আঙ্কেল, আজ তাহলে আসি। সাহেব উদ্বিগ্ন কণ্ঠে বলল, এখনই চলে যাবি? আর একটু বস। সুফিয়ান শুধু মাথা দিয়ে না করল। টিস্যু দিয়ে চোখ মুখ মুছে বেরিয়ে গেল বাড়ি থেকে। তখনই নদী আসলো ড্রয়িং রুমে। গলা করে বলল, মণিমা খাবার দাও, খিদে পেয়েছে বড্ড। পাত্রপক্ষ আসবে বলে সকাল থেকে কিচ্ছু খায়নি নদী। নদীর গলা পেয়ে সুফিয়ান পিছন ফিরে তাকিয়ে দেখল। নদী হেঁটে এসে কুসুমটা কোলে নিয়ে সোফার উপর বসল। সুফিয়ানের চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। নাকের ডগায় জমেছে লালসে আবা। অশ্রুসিক্ত চোখ দুটো দিয়ে নদীকে দেখল। নদীও সুফিয়ানের দিকে তাকালো। আরে ভাইয়া, কখন আসলো? চলে যাচ্ছেন নাকি ভাইয়া? সুফিয়ান জবাব দিল না। উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। নদী প্রকুচকে আবার হাতে ফোনের দিকে নজর দিল। অদিতি গিয়ে নদীর পাশে বসে নদীকে আলতো জড়িয়ে ধরে বলল, ভাইয়াকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আপু, তোমাদের খুব সুন্দর মানাবে দেখে নিও। নদী সাইফের দিকে তাকালো, মুচকি হাসলো। সে কি সাইফ ভাইয়ের থেকেও বেশি সুন্দর? অদিতি অবাক হয়ে বলল, ও মা, সে কি, তুমি তাকে দেখোনি? নদী উপর নিচ মাথার নাড়ল। অদিতি নদীর হাত ধরে বলল, তুমি অনেক ভালো আপু, দেখো তুমি অনেক সুখী হবে। সাহেব সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় চোখ দিয়ে অদিতিকে ইশারা করলো রুমে আসতে। বিষয়টা অদিতি খেয়াল না করলেও নদী করল। সাহেব চলে যাওয়ার পরেও অদিতি বসে আছে দেখে নদী বলল, তোমাকে সাহেব ভাই ডাকছে, যাও। অদিতি অবাক হয়ে বলল, কখন ডাকলো আপু? কই, আমি তো শুনলাম না। নদী ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সব ডাক বুঝি চিৎকার করে শুনিয়ে দিতে হয়? ভালোবাসার বুঝি আলাদা কোনো ইশারা থাকে না? অদিতির মাথায় এত কিছু ঢুকে না। নদীর কথা মতো শুধু ঘরে গেল। আসলে কি সাহেব ডেকেছে? অদিতি দরজা খুলে ভিতরে ঢুকতে সাহেব এক হেঁচকা টানিয়ে অদিতিকে নিজের কাছে নিয়ে আসলো। কোমর জড়িয়ে ধরে বলল, সে কখন আসতে বললাম তোমায়? এতক্ষণ কি করছিলি শুনি? অদিতি মনে মনে ভাবছে, তা নদী আপু তাহলে ঠিকই বলেছে, উনি সত্যিই আমায় ডাকছিল। কিন্তু নদী আপু শুনলো, আমি কেন শুনলাম না? কি ভাবছ? অদিতি জবাব দিল না। সাইফ অদিতির মুখে উড়ে আসা চুল কানের পিঠে গুজে দিয়ে বলল, যেটার জন্য এত কিছু সেটাই এখনো হলো না। মানে? সাইফ অদিতির নাক টেনে দিয়ে বলল, এই কথার মানে তুমি বুঝলে তো অনেক কিছুই বুঝতে, আমার কষ্টটাও বুঝতে। অদিতি থুতনি ধরে আদুরে কণ্ঠে বলল, একটা চুমু দাও। অদিতি সাইফের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, ছাড়ো, মা একা একা কাজ করছে। সাহেব অদিতিকে আরও বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, মায়ের যে কাজ সেটা মা একা একা চাইলেও করতে পারবে, কিন্তু তোমার যে কাজ সেটা তো তোমাকে ছাড়া হবে না। কানের কাছে ফিস করে বলল, সেটা করতে তোমাকে লাগবে। এবার অদিতি বুঝতে পেরেছে।
লজ্জায় মাথা নিচু করলো আরও। সাহেব হাত দিয়ে অদিতির গাল চেপে ধরে নিচের ঠোঁটের কাছাকাছি আনতেই ফোন বেজে উঠল। সাহেব বিরক্ত কণ্ঠে উফ শব্দ করে উঠল। অদিতি হেসে সাহেবের থেকে সরে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে দেখে আননোন নাম্বার। ফোন রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে মেয়ে গলা শোনা যায়। হাই বেয়াই, কী অবস্থা? সাহেব কপাল কুঁচকে বলল, অবস্থা অত্যন্ত বাজে, জঘন্য। কিন্তু আপনি কোন হরিপদর মাসি? আর আমি আপনার কোন জনমের ব্যয়? নিশি মুখ বাঁকিয়ে বলল, চেহারা তো মাশাল্লাহ, ব্যবহারে তো বাজে কেন? আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে হচ্ছে, তাহলে তো আমরা বেআইনি হই, তাই না? সাইফে তখন স্মরণ হলো নিশির কথা। ও আচ্ছা, আজকে পাত্রপক্ষের সাথে হলুদ চুলোওয়ালা যে কক মুরগিটা এসেছিল সেটা তাহলে আপনি? নিশি ঢাকে ফুসতে ফুসতে বলল, কি বললেন আপনি আমাকে? আরেকবার বলুন। বলবো না, আমার লজ্জা করে। নিশির আগে খট করে ফোনটা কেটে দিল। কি অসভ্য লোক রে বাবা! একটা মেয়ে তাকে নিচে থেকে কল করলো, আর সে তার সাথে এরকম ব্যবহার কি করে করতে পারে? সাহেব হাসতে হাসতে ফোন কেটে অদিতির দিকে তাকিয়ে দেখলো অদিতি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। শর্ট করে মুখ বন্ধ করলো। কার সাথে এত হেসে হেসে কথা বলছিলেন? সাহেব মাথা চুলকে বলল, ওই যে নতুন হবু ননদ। অদিতি একটা কথা না বলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। সাহেব আহাম্মকের মতো তাকিয়ে থেকে বলল, আরে চুমুটা তো খেয়ে যাও। অদিতি সিঁড়ির থেকে চেঁচিয়ে বলল, খাবো না। সায়রা বলল, কি খাবে না অদিতি? অদিতি বড় বড় চোখ করে তাকায় সায়রার দিকে। কথাটা বেশি জোরে বলে ফেলেছে। ফানি, ফানি ছোটো মা, ফানি খেতে বলছে। সায়রা স্মিত হেসে বলল, আচ্ছা নিচে এসো, নাস্তা করে নেবে। বিকেল হয়ে এসেছে। সুফিয়ান গাড়ি ড্রাইভ করতে গিয়ে সামনে কিছু দেখতে পারছে না। চোখ বারবার ঝাপসা হয়ে আসছে নোনা জলে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। সেই থেকে গাড়ি চালিয়েই চলছে। কোন পথ দিয়ে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। সেই যে নদী নতুন কলেজে উঠল, নবীন বরণে শাড়ি পরা নদীকে দেখে সুফিয়ানের চোখ আটকে ছিল। সেই অনুভূতি এত বছর ধরে সুফিয়ান বুকের মধ্যে ফেলে পুষে বড় করেছে। বাবার খায় বাবার পরে বেকার একটা ছেলে কি করে নদীর বাবাকে বা হাসান চৌধুরীকে বলতো যে আমি নদীকে বিয়ে করতে চাই? সাহেবকে বা কীভাবে বলতো? যদি সাহেব তার উপর রাগ করে বন্ধুত্ব নষ্ট করে দিত? নানান বিড়ম্বনার ভাবনার মধ্যে বলাই হয়ে ওঠেনি। নদীর জন্য তার মনে যে কি অনুভূতি কাজ করে। বাবাকে বলেছে সামনের মাস থেকে ফ্যাক্টরি খুলবে। বাবা রাজি হয়েছিল। তারপরে কি আগে সাহেবকে বলবে ভেবেছিল সুফিয়ান। তারপর সাহেবকে সাথে করে যাবে হাসান চৌধুরীর কাছে। কিন্তু এখন যে পরিস্থিতি এসেছে সম্পর্কটা, সুফিয়ান কোনোভাবেই বলতে পারবে না তার মনের অনুভূতির কথা। শান্ত স্বভাবে সে মিষ্টি রমণীকে বুঝি আর ঘরে তোলা হলো না। কেবল মনের ঘরে বন্দি হয়ে রইল সে, ঠিক যেন খাঁচায় বন্দি থাকা ফুলের মতো। তোজা ওয়াশরুমে গিয়েছে, গোসল করছে আর গান গাইছে। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার। সেইখানে সাগরে আমরা পাড়ি দিব সাঁতার, করব প্রেম ও আলিঙ্গন। ওর গানের শব্দ নিস্তল অব্দি আসছে। মেহেরজান গলা করে বলল, তোরে মাইয়া দিব কেটারে গোলাম? তোর সে মাগি নাচাই না স্বভাব, আবার তুই করবি বিয়া, হে বউ নিয়ে যাইবি কক্সবাজার? মনেরই করে আলেক শহরে আল্লাহর রাসুল বিরাজ করে রে। তুজা কোমরে তোয়ালে পেঁচিয়ে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে গাইছিল গান। মেহেরজান বেগম মুখ বেংসি কেটে বললেন, হনুমানের মুখে আবার আল্লাহর নাম? বলি সূর্য কোন দিক থেকে উঠল? আজ সকাল সকাল গোসল করছেন সাহেব, তা কয়দিন পরে গোসল করা হইল? তুজা বেহায়ার মতো হেসে বলল, বেশি না, মাত্র 3 রাত 4 দিন। তুজা মেহেরজানের গা ঘেঁষে বসে বলল, বুঝলি, অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলাম। তোমার জন্য একটা ভাতারের ব্যবস্থা করে দিব। মেহেরজান তেলে বেগুনে জ্বলে উঠে বলল, মরণ, আমি কি কোনো ফকিন্নির ঘরের মাইয়া? না কোনো ফকিন্নির বউ। আমি হইলাম সাবেক গ্রাম প্রধানের বউ, বর্তমান গ্রাম প্রধানের মা। ভাতা হইল গরিব দুঃখীদের জন্য। তুজা অবাক হওয়ার ভঙ্গিতে বড় বড় চোখ করে তাকালো মেহেরজানের দিকে। ফিক করে হেসে দিয়ে বলল, এ ভাতার সেই ভাতার নয়লা, এই হইল স্পেশাল ভাতার, যাকে স্বামী বলে। মেহেরজান বেগম তুজাকে ধরার জন্য খপ করে হাত বাড়ালো। গোলামের ঘরের গোলাম, আজ তোর একদিন কি আমার একদিন। কিন্তু মেহেরজান ধরার আগেই তুজা মেহেরজানের হাত ফসকে ফালালো। মেহেরজান জিদে পুষতে পুষতে বলল, আজ আসুক আমার ছেলে, এই বাড়িতে হয় আমি থাকবো, না হয় এই বান্দরটাই থাকবো। এই বুড়ো বয়সে এত জ্বালা যন্ত্রণা আমার সইব না। তুজা রুমে গিয়ে রেডি হয়ে নিল। খেয়ে বেরোবে ফরেস্ট হাউসে যাওয়ার জন্য। হাতে গড়ি পড়তে পড়তে নিচে নামছিল। গলা উঁচিয়ে মাকে ডাকলো, ও মা, নাস্তা হয়েছে?
তুজার মা জবাব দিল, আরেকটু বস বাপ, সময় লাগবে আরেকটু। তুজা মেহেরজানকে চুমু ইশারা করলো। বাইকের চাবি পকেটে ভরতে ভরতে মাকে বলল, আচ্ছা যাচ্ছি মা। সে কি, নাস্তা না করে যাচ্ছিস কেন? 10টা মিনিট বস, হয়ে গেছে। আমার সময় নেই মা, বাহিরে কোথাও নাস্তা করে নিব। মনে করে খেয়ে নিস কিন্তু, না খেয়ে থাকবি না। মেহেরজানের দিকে তাকিয়ে বলল, আসছি মেহের, টাটা বাই বাই। মেহেরজান তসবি পড়ছিল, পিছন থেকে ডাকলো, ও তুজা শুন। তুজাকে গেটের সামনে দেখা গেল না। মেহেরজান মুখ ভার করে বলল, গেল কা মনে হয়। তুজা ফিরে এসে হাসি মুখে বলল, জীবনের প্রথম ভালো করে ডাক দিলে, না এসে কি পারি? আজকে তোমার জন্যই জান কোরবান। বলো মেহের, কি চাই তোমার? মেহেরজান বেগম কপাল কুঁচকে বললেন, ওই যে তোরা কেমনে কল দেস না, দেহন যায় আবার কথাও কন যায়, সেই রকম কল দিয়ে দেস না ওই বাড়িতে। আমার ছোট নাতির বউডারে দেখার লাইগা মনটা কেমন আকুপাকু করতেছে। ওহাব কইল বউডা নাকি সেই রকমের সুন্দরী, সাইফরে একটু কল দেস না, কথা কই। তুজা গাল চুলকে বলল, আচ্ছা এ ব্যাপার, তাই তো বলি, এত ভালো করে ডাকলে কেন আমারে? মেহেরজান বেগম মুখ কালো করে বললেন, তোরে ভালো করেই ডাকতাম, খারাপ করে ডাকি তোর স্বভাবে। তুজা সাইফের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। সাইফ রিসিভ করে একগাল হেসে বলল, দাদা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো? তুজা ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, হরে ভাই, ভালোই আছি। এ যে মেহের, তোর বউরে দেখব, ডাক দে তোর বউরে। সাইফ এসে বলল, আগে দাদির কাছে দাও। তুজা ফোনটা মেহেরজানের সামনে ধরে বলল, এই নাও তোমার ছোট নাতি। মেহেরজান বেগম খুশি হয়ে গেল। সাইফ বলল, আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো? মেহেরজান বেগম উৎফুল্ল হয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি দাদু ভাই, তোমরা কেমন আছো? আমার নাত বউ কই? তাই হেসে বলল, দাঁড়াও দিচ্ছি। মেহেরজান বেগম আবেগে ফোনের মধ্যে সাইফের মুখ সুই দিতে গেলেও কল কেটে যায়। তুজা তখন মায়ের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপেল খাচ্ছে। মেহেরজান বেগম ডাকলো, কী রে, আর দেখন যায় না কেন, বন্ধ হইয়া গেল? তুজার ফোনে এমবি কম ছিল। আপেল খেতে খেতে এগিয়ে এলো, দাও, নেট শেষ হয়ে গেছে। মেহেরজান বেগম বুঝতে না পেরে মুখ কালো করে জিজ্ঞেস করলো, এ আবার কি? তুজা ফোন হাতে নিয়ে পকেটে ঢুকিয়ে বলল, ও তুমি বুঝবা না, তোমারে আবার কাঁচা ওয়ানে ভর্তি করে দেওয়া লাগবে। মেহেরজান বেগম বাংলা পাঁচার মতো মুখটা করে বসে রইল। তুজা বেরিয়ে গেল ফরেস্ট হাউসের উদ্দেশ্যে। বাইক স্টার্ট দেওয়ার সময় সাইফ আবার কল দিল। তুজা রিসিভ করে বলল, বাড়ি থেকে বাহিরে আসছি রে ভাই, বাড়ি যাইয়া আবার কল দিমনি। আচ্ছা দাদা ভাই। কল কেটে বাইক নিয়ে বেরিয়ে গেল তুজা। ফরেস্ট হাউসের চারদিকে কড়া পাহারা বসিয়েছে তুজা। বাইক থেকে থামলো ফরেস্ট হাউসের গেটের দিকে। অজপাড়া গ্রাম হওয়া সত্ত্বেও পুরো আমেরিকান স্টাইলে বানানো এই ফরেস্ট হাউস। তুজা নিজে ডিরেকশন দিয়ে বানিয়েছে সবটা। মানিক বাইকের পিছন থেকে নেমে বলল, আচ্ছা ভাই, তাহলে আপনি ভিতরে যান। তুজা চোখে সানগ্লাস খুলে শার্টের বোতামের জায়গায় আটকে বলল, আরেকজন আছে। মানিক কপাল কুঁচকে বলল, কিডা ভাইজান? তুজা ব্রুসিয়ে সামনের দিকে ইশারা দিল। মানিক তাকিয়ে দেখল জমকালো একটা লেহেঙ্গা পরিহিত সুন্দরী একটা মেয়ে, গায়ে ভারী ভারী গহনা, গাঢ় সাজসজ্জা। তুজা হাত ইশারা করলে মানিক সরে যায়। মেয়েটা চারদিকে চোখ বোলাতে বোলাতে তুজার কাছে এগিয়ে আসলো। আশ্চর্য হয়ে বলল, এটা কি? তুজা শয়তানি হাসি দিয়ে বলল, খাঁচা। খাঁচা? হ্যাঁ খাঁচা। এই খাঁচায় কত কত ফুল বন্দি। তুজা ভিতরে গেল, মেয়েটাও গেল পেছন পেছন। তুজা যেতে যেতে বলে, এই খাঁচায় ফুল ফোটে, কিন্তু খাঁচায় বন্দি হয়ে থাকে সেই ফুল। মেয়েটা চারদিকে তাকিয়ে দেখে বলল, কিন্তু আমাকে তো বলা হয়েছিল কোনো অনুষ্ঠান আছে, সেখানে আমার নাচার কথা ছিল, কিন্তু এটা আপনি আমাকে কোন জায়গায় নিয়ে আসলেন ছোট সাহেব? মেয়েটা ভিতরে ঢুকতে মেন গেট খট করে বন্ধ হয়ে গেল। বয়ে ছিটকে উঠল মেয়েটা। তুজা বাঘের ন্যায় হিংস্র রূপ নিয়ে পিছনের দিকে তাকালো। খপ করে মেয়েটার গলা চেপে ধরল। নাচ গানের নামে মেয়ে পাচারের ব্যবসা করিস? না, বল অতিথি কোথায়? মেয়েটা শ্বাস আটকে মরার কাশতে কাশতে বলল, কে অতিথি, কার কথা বলছেন আপনি? তুজা মেয়েটির চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে একটা ঘরের মধ্যে ছিটকে ফেলল। মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠল। উপরে তাকাতেই দেখতে পারলো একটা চেয়ারের সাথে অদিতির সৎ বাবাকে বেঁধে রাখা হয়েছে। তুজা শার্টের হাতা গুটাতে গুটাতে বলল, বেশ্যামাগি, এবার বল কি বলবি? মেয়েটার আত্মা যেন ভয়ে শুকিয়ে গেল। তুজা দেওয়ালে হেলান দিয়ে রাখা একটা মোটা লোহার লাঠি তুলে নিল। মেয়েটার মাথায় বাড়ি দেওয়ার উদ্দেশ্যে উঠাতেই মেয়েটা চিৎকার করে উঠে বলল, বলছি বলছি, আমি সবটা বলছি ছোট সাহেব, দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। তুজা হাত নামালো, বল। মেয়েটার গলা শুকিয়ে আসছে বারবার। ভয়ে ভয়ে বলল, একটা কুঠিতে বেছে দিয়েছি অদিতিকে। তুজা আবার মেয়েটার চুলের মুঠি ধরে টেনে তুলল।
কোথায় সেই কুঠি? চল নিয়ে চল আমাকে, চল মাগি। মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠে বলল, কিন্তু সেখানে ওকে পারবেন না। এতদিন ওকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ওরা এখান থেকে মেয়ে নিয়ে বেশি দিন নিজেদের কাছে রাখে না। আর অদিতি তো সুন্দরী, ওকে তো মনে হয় সেই দিনে দেওয়া হয়েছে পাঠিয়ে। তুজা লোহার দণ্ডটি নিয়ে এক বাড়িতে মেয়েটার মাথার কয়েক টুকরো করে ছিটকে ফেলল মেঝেতে। রক্ত ছিটকে লাগলো দেয়ালে, সামনে বেঁধে রাখা দুই মানুষের গায়েও লাগলো। তুজা লোহার টুকরোটাকে আছাড় মেরে অদিতির বাবার মাথায় পিস্তল ঠেকালো। বল, কোন কুটিতে বেঁচে দিয়েছিলি অদিতিকে? ও পাতালে থাকলে ওরে পাতাল থেকে আমি দইরা আনবো, ওরে আইনা টুকরা টুকরা করে কাইটটা নদীতে বাসাই দেবো, তাও ওরে আমি আনবো। ও 100 পুরুষের বিছানায় যাক, তাও ওরে আমার আইনা আমার খাঁচায় আটকাবো। জিদের ভাত আমি কুত্তা দিয়া খাওয়াবো, তাও আমি ওরে খুঁজে বের কইরা আমার সামনে আনবো। বাহির থেকে শোনা যায় পরপর 2টা গুলির আওয়াজ। তুজা বাহিরে এসে মানিককে বলল, হাকিরে খবর দে, আজ বাইজি খানায় আসরের আয়োজন করতে বল, আর লাশ 3টা সরাই ফেলা। তো যা আমার স্টার্ট দিয়ে চলে যায় সোজা এমপির বাড়িতে। এমপি শাহাদাত আলম তখন সন্ধ্যার নাস্তা করছিলেন। তুজা গেটের সামনে বাইক রেখে গটগট করে ভিতরে ঢুকে পড়ল। একজন এমপির সাথে সাধারণত সম্মানের সাথে কথা বলা উচিত, কিন্তু তুজা আবার সম্মান অসম্মানের কথা পরোয়া করে না। শাহাদাত সাহেব তুজাকে বলল, আরে বাবজান, কতদিন পর তোমার সাদ মুখখানা দেখলাম, বসো বসো। এ কে আসিস? আমার বাবজানের জন্য নাস্তা নিয়ে আয়। তুজা তীক্ষ্ণ চোখে তাকালো, আমি নাস্তা খাইতে আসিনি চাচা। তাহলে কি করতে আইসো? কোন কুঠির লোকজন এই গ্রামে যাতায়াত করে? শাহাদাত সাহেব চশমা ঠিক করে বলল, কি কইতাছ? এসব আমি কেমনে কমো? নাটক করবেন না চাচা, আপনার অগসরে এই গ্রামের একটা পাতাও নড়ে না, সব খবর আপনার কাছে থাকে। সৃষ্টির টিউশন শেষ হওয়ার আগেই বলুন। আমার লোকেরা কিন্তু দাঁড়িয়ে আছে কোচিং সেন্টারের সামনে। শাহাদাত তড়িঘড়ি করে বলল, দেখো বাবা, তুমি এর মধ্যে এমন মেয়েকে আইনো না, আমি কইতাছি দাঁড়াও। একবার শুকনো ডুব গিলে শাহাদাত সাহেব বলল, তোমার বাপদাদারা খুব কঠোর গ্রাম প্রধান, আমি তাদেরও সম্মান করি। তোমাকেও গ্রাম থেকে সচরাচর মাইয়া বাহির হয় না। যার পাশের গা থেকে একজন নর্তকী আছে মালতী নাম, ওর সাথে ব্যবসায় সংযোগ আছে। ঢাকায় একটা বড় কুঠিরে মেয়ে পাঠায়। মালিককে ওই কুঠির, কোথায় পাবো তাকে? এই কুঠির মূল হোতারা সবাই ভারতবর্ষের। এখানে যে আছে সে একজন মহিলা, তার নাম গুলাবো। তুজা উঠে দাঁড়াই, ধন্যবাদ চাচা, সৃষ্টি একটু পরে বাড়ি চলে আসবে, আমার ছেলেরা ওকে পৌঁছে দিয়ে যাবে। রাত 11:30 বাজে তুজাউন বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে গলা ছেড়ে ডাকে, ও মা, খাবার দাও। মেহেরজান বেগম খাবার বেড়ে নিয়ে টেবিলে বসে। তোর মা ঘুমাই গেছে, খাবার বাইরে দেওনি, আছে খালি নে, খাইয়ে নে। তুজা গামছা দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, এই শীতের মধ্যে তুমি এখন এখানে বসে আছো কেন? শুয়ে পড়তে পারোনি? মেহেরজান বেগম রেখে বললেন, আয়সা যদি দেখতে এখানে কেউ নাই, খাবার দেওয়া থাকলেও তো খাইতি না। তুজা চট করে তাকালো মেহেরজানের দিকে, তার ঠোঁটে আপনা আপনি হাসি খেলে গেল। মেহেরজান বলল, নে খা, জলদি খাইয়া শুয়া পড়। তুজা চেয়ারে না বসে মেহেরজানের গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমার জন্য এত রাত জেগে শীতের মধ্যে বসে আছ? তা কি করো, বিয়ে শাদি তো করবা না, মাইয়াগুলোকে পুষ্টি নষ্টি করার জন্য মনে ধরে, বিয়ের জন্য তো তোমার কোনো মাইয়ারে মনে ধরে না। তুজা মেহেরজানের কাছে এসে বসে বলল, একটার মনে ধরেছিল দাদি, বাল পাকনামি করতে যাইয়া ভাগছে, এখন যাইয়া পড়ছে কুটিরে। থাক বাদ দে, যা যা, খাওয়ান ঠান্ডা হয়ে গেল। তুজা নিজের মতো করে খাবার খাচ্ছে। মেহেরজান বেগম বলল, তোর বড় বোনের বিয়ে ঠিক হয়েছে? তাই নাকি? কবে বললে না তো? তোর কি আর শোনার সময় আছে? ঠিক হয়েছে তো আজকে, 10 তারিখে আংটি পড়াইব, তারপরে সপ্তাহে বিয়ে। আমাগো হগল রে যাইতে কইছে কালকেই। তা ওয়াহাব কইয়া বুঝাইয়া গায়ে হলুদের আগের দিন যাইব কইছে। তুজা খাবার চিবাতে চিবাতে বলল, তোমরা যাইও। কে রে, তুই যাইতি না? আমি কি করতে যাইতাম? মেহেরজান বেগম তেতে উঠে বলল, হ্যাঁ তা তো ঠিকই, তোর আবার কোনো কাম আছে নাকি? তুই হইলি বংশের বড় পোলা, মাইয়ার বড় ভাই, তুই কইতাছস তোর হ্যানে কি কাম? তুজা হাত ধুয়ে উঠে পড়ল, জ্যাকেট পরতে পরতে বলল, যাও গিয়ে শুয়ে পড়ো। তুই আবার কোথায় চললি? আসর আছে আজ। মেহেরজান বেগম উঠে যেতে যেতে বলল, তুই আর ভালো হইতি না না, তোরে খাউনটি আমার বিফলে গেল। তুজা নির্লজ্জর মতো হু হু করে হাসতে লাগলো। এই নদী নদী, আরে এই নদী, কিরে উঠ। সকালবেলা মাহি চেঁচামেচিতে ঘুম ভাঙল নদীর। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে, এভাবে ডাকছো কেন মা? সায়রা বেগম নদীর মাথার উপর থেকে কম্পোটার উঠিয়ে বলল, আরে তুমুল এসেছে তোর সঙ্গে দেখা করতে, উঠ।
নদী চোখ পিটপিট করে বলল, কে এসেছে? তুমুল। ব্যাস, নদীর গুমও দাও। চট করে উঠে বসল। ওই লোকটা আজ আবার কি করতে এসেছে, তাও আবার এত সকালে? সায়রা বেগম রেগে বললেন, ঘড়ি দেখেছিস? 9টা বেজে গেছে। এত সকাল কোথায় পাচ্ছিস? নদীর চোখ ডলতে ডলতে বিছানা থেকে নামলো। সায়রা বলল, হাত মুখ ধুয়ে আয়। ও ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। নদী ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। শুয়ে চুল আশ্রয়ে মাথায় ওড়না দিয়ে ড্রয়িং রুমে গেল। আজ তুমুল পাঞ্জাবি পরে আসেনি, এসেছে ফর্মাল পোশাকে। কাল ফর্মাল প্যান্ট, সাথে ইন করা সাদা শার্ট, উপরে কালো কোট পরেছে। আর যেন একটু অন্যরকমই লাগছে তুমুলকে। চুলগুলো ব্যাক ব্রাশ করা, জেল দিয়ে সেট করা, সেদিনের মতো এলোমেলো নয়। নদী গিয়ে দাঁড়াতেই তুমুল সালাম দিল, আসসালামু আলাইকুম। নদী ছোট করে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমুল আঞ্জুমানকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেলকে দেখছি না যে? উনি সংসদে গেছেন, তোমরা গল্প করো, আমি নাস্তা নিয়ে আসছি। আঞ্জুমান যেতে নদী আর অস্বস্তিতে পড়ে গেল। তুমুল মৃদু কাশি দিয়ে বলল, বসুন। নদী সোফার শেষ প্রান্তে গিয়ে বসল। দুজনেই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। নদী সংকোচ কাটিয়ে বলেই ফেলল, কিছু কি বলবেন? কেন? নদী আমতা আমতা করে বলল, না মানে আজ এসেছেন, তাও আবার এত সকাল সকাল? তুমুল মুচকি হেসে বলল, কেন, এমনি এমনি কি হবু শ্বশুর বাড়িতে আসতে পারি না? নদীর ব্রুসিয়ে বলল, এমনি এসেছেন? হ্যাঁ, আজ ঢাকাতে একটা মিটিং আছে, তাই ভাবলাম ঢাকাতে এসেছি যখন সবার সাথে একটু দেখা করে যাই, দেখে যাই সবাই কেমন আছেন। কিছুক্ষণ চুপ থেকে তুমুল আবার বলল, এমনিতে সবার সাথে দেখা করা তো বাহানা মাত্র, আমি তো এসেছি আপনাকে দেখতে। নদী অবাক হয়ে তাকালো তুমুলের দিকে। তুমুল একপাশের ব্রু উঁচু করে বলল, সকাল সকাল ঘুম ভাঙানোর জন্য সরি ম্যাডাম। তুমুল উঠে দাঁড়িয়ে বলল, আজ ঘুম ভাঙিয়ে দেখে গেলাম। আই উইশ খুব শীঘ্রই ঘুম ভাঙলেই আপনাকে ঘুমন্ত অবস্থায় দেখব। আসি ম্যাডাম। নদী নির্বাক, কোনো কথা বলতে পারে না। এই লোকটা ধাপে ধাপে তাকে আশ্চর্য করে দিচ্ছে। এমনভাবে কথা বলছে যেন কতকালের চেনা, অথচ কালকেই দেখা হলো দুজনের। আঞ্জুমান বেগম তুমুলকে দাঁড়াতে দেখে বলল, বাবা নাস্তা করে যাও। আজ না আন্টি, অন্য কোনো দিন করব। আজ আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যেও বাবা। আঞ্জুমান নদীর হাতে চায়ের কাপ দিয়ে বলল, যাও ভাইকে চা দিয়ে এসো। নদী একবার চায়ের দিকে তাকিয়ে আরেকবার আঞ্জুমানের দিকে তাকালো। ভাবি থাকতে আমি কেন, ও পরোটা বানাচ্ছে, তুমি দিয়ে আসো। নদী বাধ্য হয়ে চায়ের কাপটা নিল, ছেড়ে দিয়ে উপরে উঠে সাহেবের ঘরে গেল। দরজা নক করে বলল, আসবো ভাইয়া। সাহেব একটু থমকালো। দিঘি সাহেবকে ভাইয়া ডাকলেও নদী সবসময় সাহেব ভাই বলেই ডাকে। আজ হঠাৎ ভাইয়া ডাকছে। আয় নদী, আপনার চা। চায়ের কাপটা সাহেবের হাতে দিয়ে নদী চলে আসছিল। সাহেব পেছন থেকে ডাকলো, শোন নদী। নদী দাঁড়ানো কিন্তু পিছনে ফিরল না। সাহেব চায়ের কাপে চমক দিয়ে বলল, তুই কি আজ ফ্রি আছিস? কেন? তুমুল ঢাকায় এসেছে, তাইও বলছিল এঙ্গেজমেন্টের সব শপিং যাতে করে আসিস আজই, আর যদি তোর কোনো কাজ থাকে তাহলে কাল যাবে বলেছে। কিন্তু এখনও তো আরও 4 দিন বাকি, আগের কাজ আগে মিটিয়ে রাখাই ভালো না? নদী সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে কে যাবে? তুই আর তুমুল, আর কে যাবে আবার? নদী শর্ট করে মাথায় আসলো সিমির কথা। আমি কিন্তু আমার একজন বান্ধবীকে নিয়ে যাব। আচ্ছা যাস। নদী এক দৌড়ে ঘরে গিয়ে সিমির নাম্বারে কল করল। 2বার রিং হওয়ার পর 3বারের মাথায় সিমি কল রিসিভ করে। হ্যাঁ নদী বল। আমার এঙ্গেজমেন্টের ডেট ঠিক হয়ে গেছে। কংগ্রেচুলেশনস। তোর ফাজলামো রাখ। আজ ওই লোকটা আমাকে নিয়ে শপিংয়ে যাবে বলছে। আমি কিন্তু তোকে ছাড়া যাব না। ওই লোকটা আবার কে? নদী সংকোচ নিয়ে জবাব দিল, ওই যার সাথে আমার বিয়ে ঠিক হতে চলেছে। সিমি সাফ সাফ না করে দিল, সরি রে দোস্ত, আমার নানু খুব অসুস্থ, আমাকে এক্ষুনি নানু বাড়ি যেতে হবে। সিমির পাশে বসে মুসকি মুসকি হাসছে তুমুল। নদী মন খারাপ করে বলল, তাহলে আর কি করার, আমার একলাই যেতে হবে ওই লোকটার সাথে। সিমি ফোন কেটে দিয়ে তুমুলের সাথে হাত মিলালো। তুমুল হ্যান্ডশেক করে বলল, গ্রেট জব মাই সিস্টার। থ্যাংক ইউ ভাইয়া, ট্রিট দিতে হবে কিন্তু। নিশ্চয়ই ভাইয়া, জানো ও খুব লাজুক, কারোর সাথে সেভাবে মেশেনি তো। আর জানোই তো সাহেব ভাই, বাদ দে, ও নিজের পছন্দের অপছন্দের কথা সহজে মুখ ফুটে বলে না। আই উইশ তুমি ম্যানেজ করে নিতে পারবে ভাইয়া, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। ওকে মাই সিস্টার, খালামণিকে ডাক, আমার বেরোতে হবে। সিমির মা এসে বলল, সে কিরে, মাত্রই তো এলি, এখনই চলে যাবি? না, আমি তোকে এখন যেতে দিব না। সিমিকে বলল, আম্মু ভাইয়া একটা ইম্পর্ট্যান্ট কাজে যাচ্ছে, প্লিজ আটকেও না। তুমুল খালামণিকে হাঁক করে বাসা থেকে বেরিয়ে গেল।
নদী বোরকা পরে খাটের উপর বসে আছে। এর মধ্যে ফোনে কল আসে, অপরিচিত নাম্বার। রিসিভ করে ফোন কানে নিতেই ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর। আপনার বাড়ির সামনে গাড়ি নিয়ে ওয়েট করছি। নদী কিছু না বলে ফোন কেটে দেয়। মণিমা এবং মায়ের থেকে অনুমতি নিয়ে নদী বেরিয়ে পড়ে। তুমুল ড্রাইভিং সিটে বসে আছে। নদীকে বেরোতে দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নদী কাছাকাছি আসতেই পাশের সিটে দরজা খুলে দিল। নদী ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে বসলো। তুমুল গাড়ি স্টার্ট দিয়ে বলল, আপনার পছন্দের শপিং মল কোনটা? কোন শপিং মল থেকে কেনাকাটা করেন? আমার পছন্দের আলাদা কোনো শপিং মল নেই, যেখান থেকে যে জিনিসটা ভালো লাগে সেখান থেকেই নিই। তোমার বারবার লুকিং মিররে দেখছে নদীকে। নদী খুব অস্বস্তি বোধ করছে। কিছুক্ষণ পর তুমুল বলল, হিজাব পরে আপনাকে আরও বেশি সুন্দর লাগছে মাশাল্লাহ। নদী জবাব দেয় না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে বসুন্ধরা শপিং মলের সামনে। তুমুল নদীকে নিয়ে ঘুরে ঘুরে গাউন, ম্যাচিং জুয়েলারি আরও যা যা লাগে কিনল। নদী বেশি কথাই বলতে হয়নি, যেন নদীর পছন্দ অপছন্দ সব তুমুলের মুখস্থ। তুমুলের কেনাকাটা, পছন্দ, দরদাম করার ধরন সব কিছু এত স্মার্টলি মেনটেন করার ট্যালেন্ট দেখে নদী সত্যিই মুগ্ধ। বিতশিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এমনটা যদি সাইব ভাই হতো। একটা একটা করে কেনা শেষে সেগুলো গাড়িতে নিয়ে রাখছে তুমুল। নদী খুবই সিম্পল জুয়েলারি পছন্দ করে, তাই ডায়মন্ডের শপে নিয়ে গেল তুমুল চেইনের সাথে লকেট কেনার জন্য। নদী ডিজাইনগুলো একটা একটা করে দেখছে। তুমুল খেয়াল করলো একটা ছেলে ইচ্ছে করে নদীর গা ঘেঁষে দাঁড়িয়েছে। তুমুল নদীর বাহু ধরে টান দিয়ে নদীকে সরিয়ে আনলো। তারপর নিজে ওই পাশে গিয়ে নদীকে বলল, আমার মনে হচ্ছে আপনাকে এটাতে ভালো মানাবে। নদী দেখলো তুমুলের হাতের লকেটটা আসলেই সুন্দর, সেটাই নিয়ে নিল। তুমুল নদীকে টাচ করায় নদী অবাক হয়েছে অনেকটা। এমনটা কেন করলো? তখন নদী খেয়াল করলো তুমুলের ওই পাশে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। বিষয়টা বোধগম্য হতেই নদী কৃতজ্ঞতার চোখে তাকালো তুমুলের দিকে। তুমুল মানিব্যাগ থেকে কার্ড বের করতে করতে বলল, এভাবে তাকাবেন না প্লিজ, এখনও অধিকার পাইনি আপনার উপর। দুজনে বেরিয়ে আসলো। তুমুল জানালো, চলুন কোনো রেস্টুরেন্টে বসি। নদী বলল, সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, আপনার ফিরতে রাত হয়ে যাবে, এখন চলুন। তুমুল আবদার করে বলল, আরেকটু থাকি না একসাথে। নদী আসলেই আশ্চর্য হচ্ছে। তুমুল নদীকে স্বাভাবিক রাখতে বলল, আচ্ছা চলুন, সমস্যা নেই। নদীকে বাড়ির সামনে নামিয়ে দিল। নদী ব্যাগগুলো দারোয়ানকে কিছু দিল। সে সব কিছু ভিতর নিয়ে গেল। নদী আসছি বলে হাঁটতে শুরু করলো। তুমুল পিছন থেকে বলল, নদী। নদী পেছনে ফিরল। তুমুল কিছু বলল না, মুচকি হেসে গাড়ি স্টার্ট করলো। এবার নদীও হাসল। লোকটা একদম পাগল। নিজের কথায় নিজেই লজ্জা পেল নদী। কি বলল সে নিজে? বাড়িতে ঢোকার পরে জিনিস সবাই দেখছে আর ওটা নদীকে জিজ্ঞেস করছে। নদীর কান দিয়ে যেন কিচ্ছু যাচ্ছে না। যে যেটাই দেখাচ্ছে সেটাই তুমুল পছন্দ করছে। সকলেই তুমুলের সয়েজের প্রশংসা করতে ব্যস্ত। সাইফ তখন হন্তদন্ত হয়ে নিচে নামলো। সকলে সাইফের দিকে তাকায়। আঞ্জুমান বলল, কিরে কি হয়েছে? কোথায় যাচ্ছিস তুই এভাবে? সুফিয়ান গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই সিরিয়াস, আমাকে এক্ষুনি যেতে হবে। জোসনা দপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল তুজা। চোখ দুটো নিভে আসছে। চারদিক কেমন ঘুরছে। ইহজগতের কোনো শব্দ কানে যাচ্ছে না। অবশ হয়ে আসতে থাকা হাত দুটো বাড়িয়ে দিল ছবিটার দিকে। ফ্ল্যাশব্যাক। আজ ঢাকায় যাবে তুজা। গন্তব্যস্থল গুলাবর কুঠির। তার আগে ডাক পড়ল ওয়াহাবের। আকবর জানালো ওয়াহাব চৌধুরী ডাকছে তাকে। তুজা কিঞ্চিত বিরক্ত বোধ করলেও মুখে কিছু বলল না। চলে গেল বাবার ঘরে। সোফায় বসে মেহেরজান পান সাজাচ্ছে। পান সাজিয়ে খিলি বানানো হলে পাশে রেখে আগে প্রেশারের ওষুধটা খেয়ে নিল। তুজা সেই সুযোগে টপ করে পান খিলিটা মুখে পুড়ে দিল এক দৌড়ে ওয়াহাবের ঘরে। মেহেরজান বেগমও শুরু করলো বিলাপ। আকবর নিজে গালাগাল থেকে বাঁচতে মেহেরজানের থেকে দূরে পালালো। তুজা পান চিবোতে চিবোতে ঘরে ঢুকে রিমোট খুঁজতে শুরু করলে। এটা ওর বারবারের স্বভাব। এই ঘরে এলে ও টিভি চালু করতেই হবে। গত বছরে বিদ্যুৎ এসেছে এই গ্রামে। হাসান চৌধুরী শহর থেকে এলইডি টিভি এনে দিয়ে গেছে ভাইকে। ওয়াহাব মাথা নাচিয়ে বলল, আজ আর খুঁজে পাবে না রিমোট, আগে আমার কথা শোনো। তুজা লক্ষ্মী ছেলের মতো সোফায় বসলো। ওয়াহাব চৌধুরী বললেন, শুনলাম ঢাকায় যাচ্ছ। তুজা উপন্যাস মাথা নাড়ল শুধু, কারণ ওর মুখ ভর্তি পানির পিক, না হলে এতক্ষণে বাজে বউকে কথার লাইন সুতো করে দিত ওয়াহাবের। ওয়াহাব চৌধুরী বললেন, মণিপুর যে জমিটা কিনেছি গত আষাঢ়ে, সেটার কাগজপত্রে কিছুটা ঘাপলা আছে। আজই সেই দলিলখানা নিয়ে জমির মুহুরি দেওয়ানি বাড়িতে বাবুকে দেখাবে। তারপর তোমার যেখানে ইচ্ছে যাও। তুজা কপাল কুঁচকে হাত দিয়ে কিছু ইশারা করে বলল, আর মুখে শুদ্ধ শব্দ করল, হুম হুম হুম।
ওয়াহাব চৌধুরী বুঝলো না ওর কোনো কথার মানে। তুজা উঠে গিয়ে বেসিন থেকে কুলি করে এসে বলল, দলিলটা কোথায়? দেওয়ানখানায় কোনো বক্সের মধ্যে। তুজা অলস ভঙ্গিতে বলল, চাবি কোথায়? ওয়াহাব চৌধুরী সংবাদপত্রে হাত নিয়ে বলল, চাবি মায়ের কাছে আছে। আমার মা নাকি তোমার মা? ওয়াহাব চৌধুরী চোখ গরম করে তাকাতে বলল, রেগে যাচ্ছ কেন? না বললে বুঝবো কি করে কার মা? আমার মা। তুজার মনে পড়লে একটু আগে ফান খাওয়ার ঘটনা। এবার বুড়ির হাতে পড়লে হেব্বি কেলাবে। শীতের মধ্যে বুড়ির সেগুন কাঠের লাঠির বাড়ি। তুজা চট করে গাড় নাড়ালো কয়েকবার। ওয়াহাব চৌধুরী তুজার আচরণ দেখে বলল, অমন মিগি রুগীর মতো করছো কেন তুমি? তুমি সে দাও না চাবিটা, আমি গেলে খুব মারবে। ওয়াহাব বিরক্তিতে উফ করে উঠে আকবরকে ডাকলেন। আকবর, এ আকবর। আকবর ছুটে আসে। জি সাহেব। মাই থেকে দেওয়ানখানার চাবিটা নিয়ে দাও তো ওকে। আকবর মাথা সামান্য এগিয়ে বলল, সাহেব কাকে? ওয়াহাব অগ্নিচোখে তাকালো আকবরের দিকে। তুজা ফিক করে হেসে ফেলল। আকবর তাকাতেই হাসির শব্দ বাড়ল। হু হু করে হেসে উঠল ঘরের মধ্যে। এ তো দেখি আরও বড় বলদ। ওয়াহাব ধমক দিয়ে বলল, এই তুমি হাসছো কেন? আর আকবর তুমি অমন বলদের মতো প্রশ্ন করা শিখেছ কবে থেকে? দেখেছো সামনে তুজাউন দাঁড়িয়ে আছে, আবার জিজ্ঞেস করছো কাকে? ক্ষমা করবেন সাহেব, ভুল হয়ে গেছে। কিন্তু মা জননীর কাছে এখন গেলে আমায় কি আর ছুঁড়ে মারবে? তার ঠিক নেই সাহেব, দয়া দয়া করুন। ওয়াহাব রেগে উঠে দাঁড়ালো। একটাও কাজের না, সবগুলো হয়েছে খবিশ। মেহেরজান বেগমের থেকে চাবি নিয়ে তুজাকে দিল। তুজা দেওয়ানখানার তালা খুলে ভিতরে ঢুকলো। সচরাচর কেউ এই ঘরে আসে না। কোনো কাগজ বা দলিলপত্রের প্রয়োজন পড়লে তবে এই ঘর খোলা হয়। বেশিরভাগ তুজা নয়তো আকবর আসে এই ঘরে। টিনের কতগুলো বড় বক্স একপাশে, অনেকগুলো ছোট ছোট কাঠের বক্সও আছে। প্রত্যেকটাই তালা দেওয়া। সবগুলোতে জমি, মামলা, নোটিশ এবং বিভিন্ন সময় চুক্তিপত্র। একটা পুরনো আলমারিও আছে। বক্সগুলোর উপর বেশ ধুলো পড়েছে। একটা বক্স চাবি দিয়ে খুলল তুজা। সব বক্সের ভিতর ইঁদুর থেকে কাগজের সুরক্ষা নিশ্চিত করতে ন্যাপথলিন রাখা। বক্স খুলেই একটা ন্যাপথলিন বল নাকের কাছে নিয়ে শুকলো তুজা। গ্রানটোর বড্ড বেশি ভালো লাগে। কিন্তু এই বক্সে সেই দলিলটা নেই। আরেকটা বক্স খুলল, সেটাতেও নেই। পরের বক্সটা খুলতে বেশ কিছু দলিল পেল। সেখান থেকে কয়েকটা বের করে পড়ে দেখল, ওগুলোও না। আরেকটা দলিল হাতে নেওয়ার সময় দলিলের ভিতর থেকে কি একটা যেন পড়লো মেঝেতে। তুজা ঝুঁকে সেটা তুলল। দুলু জেড়ে তুলতে দেখলো একটা ছবি। ছবিটার পশ্চাৎ অংশ সামনে আনতে তুজার শরীর হিম হয়ে এলো। বুকের ভিতরটা ভীষণ জোরে মোচড় দিল। শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল তুজার। হাত থেকে পড়ে গেল দলিলটা। ছবি ধরে রাখা হাতটাও কাঁপছে। পায়ের তলার মাটি যেন নড়বড় করছে। বলিষ্ঠ দেহটাও শক্তিহীন হয়ে আসছে তুজার। খেয়াল করলো ছবিটাও এখন ঝাপসা দেখছে। বারবার কাঁপা হাতে ছবিটা মুছল। না, তাও ঝাপসা দেখাচ্ছে। ছবিতে ময়লা নেই। তার চোখের নোনা পানিতে ঝাপসা হয়ে আসছে সব। সে পুরনো স্মৃতি, পুরনো ক্ষত আবারও দগদগে হয়ে উঠল। সে ব্যথায় আবারও হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তুজা অস্পষ্ট স্বরে আওয়াজ করল, জ্যোৎস্না। কিন্তু নিজের কথা নিজের কান অব্দি পৌঁছালো না। হাত থেকে ছবিটা খানিকটা দূরে গিয়ে পড়ল। পাও শরীরের ভার রাখতে পারল না। লম্বা হৃষ্টপিষ্ট দেহটা নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল দেওয়ানখানার মেঝেতে। বাহিরের কোনো শব্দ তার কানে যাচ্ছে না। সব কিছু যেন থেমে গেছে সেখানেই। চওড়া মুখটা থুবড়ে পড়েছে ধুলো জমা মেঝেতে। তুজার নিঃশ্বাসের সাথে উঠছে মেঝেতে গড়াগড়ি খাওয়া ধুলো। ছবিটার দিকে হাত বাড়ালো তুজা, আঁকড়ে নিজের কাছে আনার ব্যর্থ প্রয়াস। চোখ নিভে গেল। হাতটা বার ছেড়ে দিল মেঝেতেই। নিবুনুবু চোখে আরও একবার দেখল ছবিটা। ভিতর থেকে কথা বের করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, জ্যোৎস্না, আমার কাঁদিনি, আমার প্রাণ নাশিনি। ব্যাস, চোখ বন্ধ হয়ে গেল। মস্তিষ্কে আবার একটু শান্তি পেল ও অচেতন হয়ে। ছবিটা দুলুর মধ্যেই পড়ে রইল। ওয়াহাব চৌধুরী কপালে হাত দিয়ে বসে আছেন। আধা ঘন্টা হয়ে গেল ছেলেটা দেওয়ানখানাতে গেছে, এখনও ফেরার কোনো নাম নেই। কতটা ব্যাককেল ভাবা যায়। আকবর গিয়ে দেখো তো। আকবর সাহেবের হুকুম পেয়ে গেল দেওয়ানখানায়, কিন্তু গিয়েই দিল এক চিৎকার, বড় সাহেব, বড় সাহেব তাড়াতাড়ি আসুন। ছোট সাহেব। ওয়াহাব আকবরের কথা শুনে দ্রুত দেওয়ানখানার দিকে গেল। আকবর ঢুকছে, তুজাকে ছোট সাহেব বলে ডাকছে। উঠুন না ছোট সাহেব। ওয়াহাব হন্তদন্ত হয়ে আকুতি করতে লাগলো, ও তুজারে, বাপজান উঠুস না, আমার কেমন জানি লাগতেছে। ও আকবর, আকবর, বাহিরের পোলাপান্ডিরে ডাক দাও, ওরে এখান থেকে বাইরে নেওয়া লাগবে। আকবর মানিকের নাম ধরে ডাকতে 4-5 জওয়ান ছেলেপুলে দৌড়ে এলো। তুজাকে ধরাধরি করে নিয়ে সোফায় শুইয়ে দিল। মেহেরজান ঘর থেকে ছুটে আসে। হাই হাই রে, কি হইল আমার তুজার? ও ভাই,
বাইরে কথা কো ভাই আমার। ও সান ভাই উঠ না। ওহাব ওহাব শিগগিরই ডাক্তার ডাক। কি হইল আমার কলজের টুকরার? তুজার মা ঘরে কোরআন পড়ছিল। বাহিরে চেঁচামেচি শুনে দ্রুত সেখানে আসলো। মানিক গেছে বাইক নিয়ে ডাক্তার আনতে। তুজার মা এসে তুজার মাথার কাছে হুড়মুড়িয়ে পড়ল। ও তুজা বাবু উঠ, উঠ না বাবু। ও তুজা, কেউ একটু পানি আনো না। ও চোখে মুখে পানি ছিটা দেই। আকবর গ্লাসে করে পানি এনে দিল। তুজার চোখে মুখে পানি ছিটা দিয়েও চৈতন্য করা গেল না। মেহেরজান বেগম কান্না শুরু করে দিয়েছেন। আরও 10 মিনিট পর মানিক এলো ডক্টর নিয়ে। ডাক্তার দ্রুত ভিতরে ঢুকে তুজাকে চেক আপ করতে লাগলো। ওনাকে স্যালাইন লাগানোর ব্যবস্থা করতে হবে। ডাক্তার তুজার হার্টবিট দেখলো। স্যালাইন লাগিয়ে ডাক্তার বলল, আপনারা এখানে চেঁচামেচি কম করুন, এটাই ওনার জন্য ভালো হবে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে যাবে, সমস্যা নাই। ওয়াহাবের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে একটু বাহিরে আসেন প্রধানবাবু, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ওহাব বিলম্ব না করে ডাক্তারের পিছন পিছন চলে এলো। কি বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে ছোট করে বলল, সমস্যা নেই, সেই সমস্যা। ওয়াহাব চৌধুরী চোখ বড় বড় করে তাকালেন ডাক্তারের দিকে। কি বলছেন ডাক্তারবাবু? এতদিন পর হঠাৎ? আপনি কি ঠিক বলছেন তো? ওর জ্ঞান ফিরে ওর ব্যবহারেই আপনারা বুঝতে পারবেন। আমার কি মনে হয় প্রধানবাবু, ওকে ঢাকায় নিয়ে ভালো কোনো সাইকিয়াট্রিস্টে দেখান। ওয়াহাব চৌধুরী চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু ও তো সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছিল। হয়তো এমন কিছু হয়েছে যাতে ও পুরনো স্মৃতি আবার মনে পড়েছে, কিংবা সেই বেদনাগুলো অন্য কোনো কারণে আবার জাগ্রত হয়েছে। যাই হোক, এমন কিছু ঘটেছে। ওয়াহাব চৌধুরীর চিন্তিত মুখ দেখে ডাক্তার বলল, অত চিন্তা করবেন না, মাথা ঠান্ডা রাখুন। দেখুন ওকে এই গ্রাম ছেড়ে দূরে পাঠানো যায় কিনা। ওকে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখুন। ওহাব চৌধুরী কথা বলতে বলতে কেঁদে ফেলল। ওর জন্য আমি কি না করেছি ডাক্তারবাবু, খালি ওর ভালো থাকার জন্য। আমার বাবা শেখানোর সৎ আদর্শ আমি ভাঙছি ওর জন্য। বাড়ির মধ্যে বাইজিখানা পর্যন্ত তৈরি করছি। ওর নেই অন্যায় সমস্ত মেনে নিয়েছি, যাতে করে ও ভালো থাকে। ডাক্তার ওয়াহাব চৌধুরীকে আশ্বস্ত করে বললেন, আপনি একজন পিতার সর্বস্বটা করেছেন, আল্লাহকে ডাকুন, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার চলে গেল। তুজার এখনও স্যালাইন চলছে, কিন্তু এখনও জ্ঞান ফিরে আসেনি। ওয়াহাব চৌধুরী চিন্তিতভাবে রুমের মধ্যে পায়চারি করছে। মেহেরজান বেগম এখনও গুনগুনিয়ে কেঁদে চলেছে। ও কি জবরদস্ত প্ল্যান বানিয়েছিস সুফিয়ান? সাহেব তো তোকে দেখে পুরাই ইমোশনাল হয়ে যাবে। বন্ধুদিকে তাকে কুটিল হাসি দিল সুফিয়ান। পরিচিত এক বন্ধুর হসপিটালে এসে হাত পা মাথা ব্যান্ডেজ করিয়ে অন্য বন্ধুকে দিয়ে কল দিয়ে সাহেবকে বলেছে যে সুফিয়ান গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। দেখ না কি খেলাটা খেলি। পাশ থেকে আরও একজন বলল, তুই যাই বলিস সুফিয়ান, ওর চাইতে সুন্দর সুন্দর মেয়ে আমরাই তোকে খুঁজে দিতে পারতাম। সুন্দর দুয়ে পানি খেলে কি আর লাইফ চলবে রে? সবাই হু হু করে হেসে উঠল। চৌধুরী বাড়ির বড় মেয়ে গ্রামে শহরে এদেশে বিদেশে মিলে কত কোটি কোটি টাকার মালিক ওরা, জানিস? একবার ওই বাড়ির জামাই হতে পারলে লাইফ সেট হয়ে যাবে। কে বুদ্ধি রে ভাই তোর, আয় পা দুটো এগিয়ে দিয়ে তোকে একটা সালাম করি। আরেকজন সতর্ক করতে বলল, এই তোরা চুপ কর, সাহেব এসে গেছে। ব্যস্ত ভাই কেবিনে প্রবেশ করলো সাহেব। পাশে থাকা বন্ধুরা মনমরা হওয়ার নাটক করছে। আর একজন কেঁদে দিয়ে সাহেবের গলা জড়িয়ে ধরে বলল, তুই এসেছিস ভাই, দেখ না কি অবস্থা হয়েছে ওর। একটুর জন্য বেঁচে গেছে ভাই, তা না হলে যে কি প্যাচ প্যাচ করে কেঁদে ফেললো ছেলেটা। সবটাই নাটক, সুফিয়ানের সাজানো নাটক। সাহেব চিন্তিত কণ্ঠে বলল, এসব কি করে হলো? সুফিয়ান চোখ দিয়ে ইশারা দিতে মনির বলল, কেন হলো জানতে চাস? তুই জানতে চাস? সুফিয়ান অসুস্থ হওয়ার নাটক করতে করতে বলল, বাদ দে না ভাই। সাহেব বলল, কি হয়েছে আমাকে বল। আরেকজনকে ডাক্তার সাজিয়ে রেখেছে, সে এসে বলল, আপনারা প্লিজ বাইরে যান, রোগীর কন্ডিশন ভালো না। সাহেব বাইরে চলে গেল। সবাই সাহেবকে আশ্বস্ত করলো, তুই যা, আমার সাথে, আমরা ওর সাথে আছি। সাহেব আরও কিছুক্ষণ সময় থেকে তারপর বাড়ি চলে আসে। সাহেব হসপিটাল থেকে বেরিয়ে বন্ডর দল আবার কেবিনে ঢুকে। বল ভাই, এর পরের প্ল্যান কি? সুফিয়ান মনিরের হাতে 20,000 টাকা দিয়ে বলল, কানে কানে বলতে হবে। এদিকে আয় সবাই। নদী গোসল করে তোয়ালেতে চুল মুছছে। ভাবনাই আজ সাহেব বাই নেই, আসে শুধু তুমুলকে নিয়ে ভাবছে। কিন্তু ওই লোকটাকে নিয়ে কেন যে সে এত ভাবছে সে নিজেও বলতে পারে না। তুমুলের নাম্বার থেকে কল আসলো তখনই। নদী ফোন হাতে নিয়ে বলল, বাহ, লোকটার আয়ু আছে বলতে হবে। ফোন রিসিভ করতে ওই পাশ থেকে শোনা যায় তুমুলের হাসকি কণ্ঠস্বর। কি করছেন মিস? কিছু না। মানুষ কিছু না কিছু তো করেই, শুয়ে থাকে, বসে থাকে, দাঁড়িয়ে থাকে, তা আপনি কোন পজিশনে আছেন?
নদীর ঠোঁটের ডগায় মিষ্টি হাসি জমল। বেশ কথা বলেন তো আপনি, কে শিখিয়েছে এত কথা? সত্যি বলবো? হুম। আরে আপনার কণ্ঠে হুমটাও মারাত্মক শোনায়। আরেকবার বলুন তো। নদী হেসে ফেলল, বেশ অনেকটা সময় নিয়ে হাসল। ফোনের অপর প্রান্তে তুমুল নিঃস্ব হয়ে শুনল নদীর রিনরিনে কণ্ঠের হাসি। মুগ্ধ কণ্ঠে বলল, এই প্রথম আপনার হাসি শুনলাম। আপনার হাসি এত সুন্দর বলেই বুঝি বেশি হাসেন না? আবার মানুষ হার্ট অ্যাটাক করতে পারে। নদী মুচকি হাসি দিয়ে উত্তর দিল, আপনার সাথে কথা বললে না হেসে উপায় আছে? তাহলে আরেকটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়, বলুন না। আপনার এই হাসি আমি সারা জীবন শুনতে চাই। নদী আবার নিশ্চুপ হয়ে গেল, সাথে আরও নিশ্চুপ হলো ফোনের অপর প্রান্তে থাকা মানুষটাও। আর কিছু সময় ফেরোলো, কারো মুখে কোনো কথা নেই। তুমুলি আগল বলল, কি হলো, শোনাবেন না? নদী উত্তর দেয় না। একটা কথা বলল লোকটা, এসব কথার আবার উত্তর দেওয়া যায় নাকি? লজ্জা করে না বুঝি? তুমুল আবারও বলল, কথা বলছেন না কেন? নদী প্রসঙ্গ পাল্টাতে বলল, আচ্ছা আপনার বয়স কত? 29। আমি আপনার অনেক ছোট হব। হলে হবেন তো কি হয়েছে? নদী একটু দ্বিধা নিয়ে বলল, না মানে আপনি আমাকে সেদিন থেকে আপনি আপনি করে বলছেন, আমি তো আপনার অনেক ছোট, আমাকে তুমি করে বলতে পারেন। বউ হওয়ার আগে আমি কাউকে তুমি তুমি বলতে পারবো না, তবে অন্য কেউ যদি চায় আমাকে বলতে পারে। নদী হেসে উত্তর দিল, আমার আবার এত শখ নেই। শখ থাকলে সে বলছে কেন? নদী মিষ্টি গলায় বলল, আচ্ছা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন স্যার। করতে পারি, একটা শর্ত আছে। নদী কপাল কুঁচকে বলল, শর্ত? কী শর্ত? ভিডিও কল দিতে হবে। নদীর চোখ কপালে উঠার জন্য। এমনিতে ভিডিও কলে কথা বলতে তার খুব অস্বস্তি হয়, তার উপর আবার তুমুলের সাথে। ওকে সামনাসামনি থাকলেও তুমুলের দিকে তাকাতে পারে না। দাঁত দিয়ে জিভ কেটে বলল, শাস্তিটা একটু বেশি হয়ে গেল না? তুমুল বলল, শাস্তি দিচ্ছি না, আবদার করছে। এই প্রথম আপনার কাছে কিছু আবদার করলাম, আমি তো পূরণ করবেন না মিস? নদী খুব বিড়ম্বনায় পড়ল, কি জ্বালারে বাবা, এবার না করবে কি করে? আবার কল দিতেও অস্বস্তি হচ্ছে। অনেক ভেবে চিনতে দিশা বিশা না পেয়ে ভিডিও কল করতে রাজি হলো। তুমুল কল রিসিভ করে কোনো কথা বলছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর দিকে। কেমন অদ্ভুত চাহনি তুমুলের। নদীর বেচা চুল দেখে বলল, এই রাত বিরাতে গোসল করেছেন কেন? জ্বর বাঁধানোর শখ হলো বুঝি? নদী কথা বলছে না, মুখের সামনে ফোন ধরে নিচের দিকে তাকিয়ে আছে। তুমুল বলল, একটু তাকাবেন? আপনার দেখা হয়ে গেছে? তুমুল মুচকি হেসে বলল, কেন, হলে কি করবেন? ফোন রাখবো? আর একটু দেখি না। আচ্ছা তাকে রেখেই দেন, আমার হওয়ার পর না হয় মন ভরে দেখব, তখন তো ওদিকে থাকবে। এখন তো অধিকার নেই, তাই কিছু বলতেও পারছি না। তুমুল দেখলো নদী তাকাচ্ছে না। আপনি চাইলে আমাকে দেখতে পারেন, আমি আবার কিছু মনে করব না। নদী লাজুক হাসি দিয়ে বলল, রাখছি, আল্লাহ হাফেজ। তুমুলকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। কলটা কেটে যেন হাফ ছেড়ে বাঁচল নদী, কিন্তু তুমুল আবার কল করলো। রিসিভ করে কানে নিতে বলল, এই মুখের উপর এমন খট করে কল কেটে দেন কেন? নদী ছোট করে বলল, আমি ভাবলাম আপনার কথা বলা শেষ। তুমুল বলল, ডিনার হয়েছে? নদী বলল, কোথায় আছেন আপনি? রেডিসন ব্লু হোটেলে। আমাদের বাসায় এসে থাকতে পারতেন, হোটেলে থাকতে গেলেন কেন আবার? তুমুল বলল, বিয়ের আগে শ্বশুরবাড়ি থাকা ভালো দেখায় না। নদী আবারও হাসল, আপনিও না? আচ্ছা এখন কি আমি কলটা রাখতে পারি? মা খেতে ডাকছে। শিওর? নদী ফোন কেটে দিয়ে আনমনেই হেসে উঠল। মনে মনে ভাবল, আজ কতগুলো দিন পর মন খুলে হাসলাম। মানুষটা সত্যি অসাধারণ, এই 2 দিনই এতটা ক্লোজ হয়ে গেছে। ফোন টুনটুন শব্দেই একটা ছোট মেসেজ আসলো। খাওয়া শেষে যেন কল করা হয়, কেউ একজন তার অপেক্ষায় থাকবে। নদী হেসে ফোনটা বালিশের উপর রেখে ড্রয়িং রুমে গেল। আঞ্জুমান বেগম নদীর দিকে তাকিয়ে বলল, আজ বেশ খুশি খুশি লাগছে আমার সোনামাকে। নদী মুখ কাঁচুমাচু করে বলল, কই, আমার চোখ ফাঁকে দিস না বুঝলি? নদী মুচকি হাসল। আজ অযথাই তার খুশি লাগছে কেন জানি না। খাবার খেতে শুরু করলো। সাহেব আসলো বাসায়। সবার মুখে একই প্রশ্ন, কিরে সুফিয়ান ঠিক আছে তো? সাহেব সোফায় বসে বলল, কোনো মতে প্রাণে বেঁচে গেছে, কিন্তু কন্ডিশন ভালো না। আঞ্জুমান বলল, আল্লাহ ছেলেটাকে সুস্থ করে তোলুক, তুই খেতে বসবি, ফ্রেশ হয়ে আয়। সাহেব কয়েকবার সিঁড়িতে উঠে অদিতি চোখ দিয়ে ইশারা করলো অদিতির দিকে। সাহেব যাওয়ার পর অদিতিও গেল রুমে। সাহেব হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসেছে। অদিতি রুমে যেতে সাহেবের দৃষ্টিভঙ্গি বদলে গেল। হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলো কাছে আসতে। অদিতি কিছুটা এগিয়ে আসতে সাহেব একটানে অদিতিকে নিজের সাথে মিশিয়ে নিল। চোখে কেমন অদ্ভুত মাদকতা। অদিতির গাড়ে মুখ ডুবিয়ে বলল, সারাদিন এত দূরে দূরে থাকো কেন? উষ্ণ ঠোঁট গলায় ঘষে দিয়ে বলল,
তোমার শরীর ঠিক আছে? অদিতি কপাল কুঁচকে বলল, হ্যাঁ শরীর তো ঠিকই আছে। আরে গাধা, সেটা না। তাহলে পিরিয়ড শেষ হয়েছে? অদিতি ওপর নিচ মাথা নাড়ল। সাহেব ঠোঁটে দুষ্ট হাসি খেলে গেল। অদিতির গালের নরম মাংসে মৃদু কামড় দিয়ে বলল, আজ তোমায় অনেক ভালোবাসবো বিড়াল ছানা। অদিতির চোখ মুখ নেতিয়ে গেল ভয় আর আড়ষ্টতায়। কামড় দেওয়া জায়গায় ছোট ছোট কয়েকটা চুমু খেল সাহেব। অদিতির নরম লালচে ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়াতে অদিতি সাহেবের ঘাড়ের অংশের টি শার্ট খামচে ধরল। বাবু, আরে ও বৌমা, কোথায় গেলে তোমরা? আঞ্জুমানের চিৎকার কানে যেতেই ছেড়ে দিল দুজন দুজনকে। অদিতি ঠোঁট মুছতে মুছতে দৌড়ে বেরোলো ঘর থেকে। সাহেব নিজের ঠোঁট জিভ দিয়ে বিজিয়ে বলল, উফ, ইয়াম্মি। নিজেই কথাটা বলে নিজেই হাসলো। ফোনটা নিয়ে চলে গেল নিচে খাবার খেতে। খাওয়া দাওয়া করে অদিতি শাশুড়ির সাথে সব গুছিয়ে রাখলো। আঞ্জুমান বলল, অনেক করেছিস বাবু, যা শুতে যা, অনেক রাত হলো। সাহেব অদিতির জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে। এদিকে অদিতি আসছে না। রাগ করে একাই শুয়ে পড়ল। অদিতি এলেও কথা বলবে না। বেশ খানিক সময় পর অদিতি ঘরে এলো। দেখলো সাহেব উল্টো দিকে ফিরে শুয়ে আছে। অদিতি ফ্রেশ হয়ে এসে চুল বেনি করে সাহেবের পাশে শুয়ে পড়ল। সাহেব ভিতরে ভিতরে পড়ছে। অদিতি একটা কথাও জিজ্ঞেস করছে না ওকে। অন্তত সরি তো বলা উচিত ছিল, সেটাও বলছে না। অদিতি ভাবলো সাহেব ঘুমিয়ে গেছে, তাই কোনো কথা না বলে চুপচাপ শুয়ে রইল। সাহেব মনে মনে জিদ ধরে আছে, নিজেও কথা বলবে না। আবার বউকে কাছে পেতেও ইচ্ছে করছে। নানান চিন্তাভাবনা সব উপড়ে পেলে পেছন থেকে জড়িয়ে ধরল অদিতিকে। গাড়ে পরপর কয়েকটা কিস করলো। অদিতি বলল, আপনি ঘুমাননি? সাহেব অদিতির ঘাড়ে কামড় বসিয়ে দিল। অদিতি ব্যথায় উফ করে উঠল। এতক্ষণ দেরি করলে কেন আসতে? মায়ের সাথে কাজ করছিলাম। সাহেব অদিতিকে নিজের দিকে ঘুরালো। নাকে নাক ঘষে দিয়ে বলল, আজ আমি তোমাকে মন ভরে ভালোবাসবো, আর তুমি লক্ষ্মী বিড়াল ছানার মতো আমার বুকে মিশে থাকবে, কেমন? অদিতি সাহেবকে মৃদু ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল, কিন্তু সাহেবের কাছে অদিতির শক্তি নেহাতে এক তেজপাতার মতো। সাহেব নিজের বলিষ্ঠ বাহুদয়ে আবদ্ধ করে নিল অদিতিকে। দীর্ঘ চুম্বনে ভিজিয়ে দিল অদিতির উষ্ঠাদয়। ফরম আদরে মিশিয়ে নিল নিজের সাথে। শাড়ির আঁচল ধরে টান দিল খুলে ফেলার জন্য, কিন্তু টানছে তাও খুলে আসছে না। সাহেব বিরক্ত হয়ে বলল, এই বালটা খুলে না কেন? অদিতি পিক করে হেসে পেল। সেফটি পিন লাগানো। তাদের এই উন্মাদ প্রেম পর্ব ভোররাত অবধি চলল। শেষ রাতে সাহেব অদিতিকে নিজের বুকে নিয়ে ঘুমিয়েছিল। সেই ঘুম ভাঙল অদিতির 8টায়। ঘুম ভাঙতেই ঘড়ির কাঁটা দেখলো 8টা বেজে গেছে। ইস, দেরি করে ফেললাম উঠতে। কিন্তু সাহেব আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। অদিতি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে গেল। গোসল করে গাঢ় বেগুনি রঙের একটা শাড়ি পরল। চুল মুছে আশ্রে নিয়ে নিচে নামল। কিন্তু ড্রয়িং রুমে কেবল আঞ্জুমান আর নদী বসে আছে। অদিতি তড়িগড়ি করে নিচে নেমে বলল, আজ উঠতে দেরি হয়ে গেছে মা, সরি। আঞ্জুমান অবাক হয়ে বলল, ঘুম ভাঙতে দেরি হয়েছে তাই সরি বলছিস কেন? নদী হাসলো অদিতির দিকে তাকিয়ে। অদিতি এই প্রথম নদীকে হাসতে দেখল। বাহ, আপুর হাসি তো মাশাআল্লাহ খুব সুন্দর। আমি আজকে দেখলাম আপুকে আপনাকে হাসতে। হাসান চৌধুরী এলেন থমথমে মুখে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু খারাপ একটা ঘটেছে। আঞ্জুমান সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? হাসান চৌধুরী প্রথমে আঞ্জুমানের দিকে তাকালো, তারপর নদীর দিকে। আঞ্জুমান আবার বলল, বলুন না কি হয়েছে? হাসান চৌধুরী নদীর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলল, তুমুলকে হোটেল রেডিসনে একটা মেয়ের সাথে পাওয়া গেছে। পুলিশ গ্রেপ্তার করেছে ওদের। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে খাঁচাই বন্দি ফুল, লিখেছেন জান্নাতুল ফেরদৌস। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।